মুহূর্তেই জামাত এনসিপির বিরাট বিজয়। নির্বাচন কমিশন পিছু হটছে। দর্শক, নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে 12 তারিখ একেবারে সন্নিকটে। এখন চলছে ভোটের হিসাব নিকাশ। কে কতগুলো আসন পাবে, কে কোন আসনে জয়লাভ করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, যেহেতু খুব বেশি বড় ব্যাখ্যা বিশ্লেষণের সময় এখন আর নাই। একেবারে জিস্ট ইলেকশন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। বাংলাদেশ এখন ভোটের শেষ লগ্নে। ঠিক এই সময় সবচেয়ে বড় শঙ্কাটা কি ছিল বলেন তো? আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তা। আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। মুহূর্তেই জামাত এনসিপির বিরাট বিজয়। নির্বাচন কমিশন পিছু হটছে। দর্শক, নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের যে অবৈধ নিষেধাজ্ঞা, দুর্বিসন্ধিমূলক যে নিষেধাজ্ঞা, যেটা বিএনপির সাথে আলাপ করে বিএনপির পরামর্শে বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে, ভোট চুরির সুযোগ করে দিতে নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা থেকে তারা পিছু হটবে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। আঙ্গুল বাঁকা করলে কাজ হয়। জামাত, শিবির, এনসিপি আঙ্গুল বাঁকা করে মুহূর্তের মধ্যে ফলাফল আনতে পারে। হ্যাঁ, এইভাবে যেরকম সমস্ত ষড়যন্ত্র, উল্টাপাল্টা কাজ সবগুলোকে উপেক্ষা করে জামাত, এনসিপি যেভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, এইভাবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত আলটিমেটাম দিয়েছিলেন যে যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হয় তাহলে খবর আছে। আলটিমেটামটা একটু শোনাই। তা আমিরে জামাতের আলটিমেটাম, তো যত বিষয় দেখেন যে বিএনপির কথা শোনা হয়েছে, জামাতেরটা শোনা হয়নি, তো ওইসব বিষয়ে জামাত অতটা সিরিয়াস না, বোঝা গেল। সিরিয়াস হলে জামাত যে ঘটনা ঘটিয়ে দিতে পারে, এই যে আমরা দেখলাম আমিরে জামাত আলটিমেটাম দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ইসির দেয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করা না হলে জনগণকে সাথে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, এটা আমিরে জামাতের আহ্বান। তো নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি যে দিয়েছে, কিছুক্ষণ পরেরই খবর নির্বাচন আমার দেশ রিপোর্ট করেছে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি। করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, দেখবো, খতিয়ে দেখবো তা না, প্রত্যাহার করবে ইসি। ওদিকে সাদিককে আমরা সকাল সকাল থ্রেট দিয়েছিল, আবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি থ্রেট দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামও ঘেরাওয়ের কথা বলেছেন। তাহলে এখান থেকে একটা বিষয় যে সন্দেহ সংশয় রাখবেন না যে জামাত এনসিপির চোখের সামনে উল্টাপাল্টা করে বিএনপিকে জিতিয়ে দিবে না। ওরকম সিরিয়াস কোন অসঙ্গতি যদি জামাত এনসিপি দেখে, তারা 12 তারিখ একেবারে সন্নিকটে। এখন চলছে ভোটের হিসাব নিকাশ। কে কতগুলো আসন পাবে, কে কোন আসনে জয়লাভ করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, যেহেতু খুব বেশি বড় ব্যাখ্যা বিশ্লেষণের সময় এখন আর নাই। একেবারে জিস্ট আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে যে ইনফরমেশন পেয়েছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুনে খুশি হয়ে যাবেন। এবং এখানে আমি যেটি বলছি, খোদ এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যারা কোনো কোনো আসনের একেবারে বিএনপির যিনি সেকেন্ড ম্যান, অর্থাৎ প্রার্থীর পরেই যিনি, এমন লোকের সাথেও কথা হয়েছে, তাদের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা কি চিন্তা ভাবনা করছে, ঢাকাতে তাদের কি অবস্থান এবং জামাত ইসলামের কি অবস্থান, এই বিষয়টি আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমেই আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝেছেন যে ঢাকাতে জামাত ইসলাম ইন, বিএনপি আউট। হ্যাঁ, এটি সত্য। কেন, সেই কেন জানার আগে
চলেন একটি জরিপের কথা আমি আপনাদেরকে বলবো। সেই জরিপের কথা শুনলে আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বর্তমান বাংলাদেশে মোট ভোটারের পরিমাণ 12,77,000। এই 12,77,000-এর ভিতরে 18 থেকে 39 বছরের ভোটারের সংখ্যা প্রায় 5 কোটি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হিসাব করা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে দুইটি জরিপ এসেছে, একটা হচ্ছে সোচ্চার আর একটা হচ্ছে সিআরএফ, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এই দুইটা প্রতিষ্ঠানের যে জরিপ, সর্বশেষ জরিপ কিন্তু এটা, এই জরিপে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের সাথে বিএনপির যাদের সাথে আমার কথা হয়েছে তাদের কথার কি মিল আছে সেটি আমি আপনাদেরকে বলছি। আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল এবার তারা 48% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে, জামাত ইসলামকে দিতে চাচ্ছে 29% মানুষ, আর এনসিপিকে দিতে চাচ্ছে 6.5%। তাহলে এনসিপির আর জামাতের মিলে কত হলো? 35.5। আর 13% মানুষ দিতে চাচ্ছে অন্যান্য দলের। অন্যান্য দল মানে তাহলে বিএনপির তো আর অন্যান্য দল নেই, অন্যান্য দল আছে জামাতের ভিতরে, যেহেতু 11 দলীয় জোট। তাহলে এখানে কিন্তু 48.5% হয়ে গেল, বিএনপিকে পার হয়ে চলে গেল কিন্তু। আর 2% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাদেরকে ভোট দিবে। তাহলে এটা গেল সিআরএফ এর জরিপ, কাছাকাছি কিন্তু চলে গেছে, এখানে সমান সমান। এবারে মজার ব্যাপার ঘটছে যে এই নির্বাচনে 18 থেকে 33% মানুষ যারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এরাই তরুণ ভোটার, এরাই এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এবার মজাদার ব্যাপার যেটি, ওই সিআরএফ এর জরিপ কিন্তু 5 কোটি যে ভোটার, এই 5 কোটি ভোটারের ভিতরে তারা সবচেয়ে বেশি ভোট দিতে চেয়েছে জামাত ইসলামকে। সেখানে পার্সেন্টেজটা কত? 37.4%। আর এনসিপি কে দিতে চেয়েছে 17% মানুষ। তাহলে জামাতের 37.4 আর এনসিপির 17 কত হয়? 54.4%। আর বিএনপি কে দিতে চেয়েছে মাত্র 27%। এবং এখানে সিদ্ধান্তহীনতায় রয়েছে 18% মানুষ। তাহলে কে এগিয়ে গেল? এখানে কিন্তু 11 দলীয় জোট এগিয়ে গেল। এবার সোচ্চার একটি জরিপ করেছে। সোচ্চারের এই জরিপে ঢাকা শহরে তারা কয়েকটি আসনে, ঢাকাতে তো মোট 13টি আসন, তারা জামাত ইসলাম এবং বিএনপিকে একেবারে কাছাকাছি, অর্থাৎ 39 এবং 34 পয়েন্ট সামথিং, তার মানে 3-এর কাছাকাছি ব্যবধান। এই 3%-এর কাছাকাছি যে ব্যবধান, এর ভিতরে কিন্তু কিছু মানুষ আছে যারা মুখে বলছে যে অমুককে ভোট দিব, বাস্তবে তাদেরকে দিবে না। এখানে বস্তি একটা বড় ফ্যাক্টর, এখানে বিহারি ক্যাম্প আছে, সেগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর। শুধুমাত্র মিরপুর 16 আসন যেটা, বিএনপির আমিনুল ইসলাম এবং জামাতের আব্দুল বাতেন, এখানে 80,000 ভোট আছে বিহারিদের। এই বিহারিদের একটা ভোটও এদিক ওদিক যাবে না। এখানে বিএনপির সেই লোকের সাথে আমার যে কথা হলো, তিনি বলছেন, তিনি তো তারটাকে এগিয়ে রাখবেনই, তিনি বলছেন যে ঢাকা 17, ঢাকা 15 এবং ঢাকা 14, এই 3টা আসন এখানে জামাত ইসলাম পেয়ে যাবে। এটা কিন্তু বিএনপির ওই যে একেবারে এমপির পরের জন যিনি, তো জামাত যদি এই 3টা আসন উনি দিয়ে দিচ্ছেন, কিন্তু মাঠের বাস্তবতা আরো ভিন্ন। গতকালকের যে ভিডিওটা আমি আপনাদেরকে বলেছিলাম, ঢাকা 17, যেখানে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ডক্টর খালেদুজ্জামানের সাথে, তিনি বলছিলেন মূলত ঢাকা 17, গুলশান এবং বনানী, এখানে অভিজাত শ্রেণীর লোক, এরা ভোট দিতে আসবে না কেউ। এইখানে জয় পরাজয় নির্ধারণ হবে। ওখানে কোরাইল যে বস্তি আছে, এই বস্তির মানুষের ভোটের মাধ্যমে এখানে জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। এরপরে আমি ওই কোরাইল বস্তিতে একটু খোঁজ দিলাম, সেখানে দেখলাম যে তারেক রহমান তার মেয়ে এবং স্ত্রীকে কোরাইল বস্তির ওখানে, সেখানে তারা কাজে লাগিয়েছে, সেখানে তারা ক্যাম্পেইন করছে। এখন এই ক্যাম্পেইন করতে যে তারা সেখানে কি করেছে, সেখানে হার্টের চিকিৎসা দিচ্ছে, ফ্রি হার্টের চিকিৎসা। আচ্ছা,
বস্তিবাসীর কোনোদিন হার্টের রোগ হয় এটা শুনেছেন? বস্তিবাসীর হার্টের রোগ হয় না, হার্টের রোগ হয় বড় বড় লোকদের, ধনীদের। তাহলে ওখানে তো এটা হিতে বিপরীত হচ্ছে না? আমি কিছু বস্তির ছেলেপেলের সাথে কথা বলেছি, বলছে এখানে সমস্যা হচ্ছে ডায়রিয়া রোগের, এখানে সমস্যা হচ্ছে। বাংলাদেশ এখন ভোটের শেষ লগ্নে। ঠিক এই সময় সবচেয়ে বড় সংখ্যাটা কি ছিল বলেন তো? আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তা। সবারই শঙ্কা ছিল যে দারুণ গোলযোগ হবে, নির্বাচনের আগে থেকে শুরু হবে এবং নির্বাচন পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু গুনে গুনে আর হাতে 2 বা 3 দিন সময় আছে। 3 দিন ধরেন, আজকে 9, 10, 11, 12, অর্থাৎ 2 দিনের মাথায় যে 3 দিনে এসে নির্বাচনটা হবে। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে 12টা 58 মিনিট, অর্থাৎ 1টা বাজতে আর 2 মিনিট বাকি। ঠিক এই সময় পর্যন্ত সমস্ত চ্যানেলগুলো আমি দেখলাম, অথবা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসলো, যে কোনো গোলযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ঢাকায় আজকে সম্ভবত শেষ সময়, আজকে বা কালকে কটা পর্যন্ত যাই না, শেষ নির্বাচনী প্রচারণা, এবং জামাতের আমির একদিকে, অন্যদিকে তারেক রহমান ঢাকার একেবারে বিভিন্ন থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন। একটা চমৎকার পরিবেশ, কোনো উত্তেজনা নেই, কোনো গোলযোগ নেই। শুধুমাত্র একটা কথা ভালো লাগলো না নাহিদ ইসলামের, ভোট কেন্দ্র কেউ দখল করতে আসলে লাঠি হাতে প্রতিহত করা হবে। কেন? জনগণকে নিয়ে প্রতিহত করব। জনগণ যদি সামনে দাঁড়ায় যায়, লাঠি সোটা বন্দুক কোনো কিছু কাজে দেয় না। ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এই সময়, ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। লাঠি হাতে বলা মানে আপনি একটা উস্কানি দিলেন, এটা ভালো ভাষা না। কিন্তু তারেক রহমান, অন্যদিকে শফিকুর রহমান, দুইজনকে ধন্যবাদ জানাবো এই কারণে, দুইজনই কিন্তু চমৎকার ভাবে তারা প্রচার অভিযান চালাচ্ছেন। এই যে দুইটা দল, কেউ কেউ বলছেন মুখোমুখি অবস্থান। আমি কিছুক্ষণ আগে, এই ভিডিওটা করার আগে, আমি যশোরে কথা বলেছিলাম একজন সাংবাদিকের সঙ্গে। তিনিও বললেন যে ভাই, 15 বছরের মধ্যে এইরকম উৎসব মুখর পরিবেশ আর দেখা যায়নি। কিরকম? বলো যে পাশাপাশি মিছিল যাচ্ছে, এই বিএনপির মিছিল, কিছুক্ষণ পর জামাতের মিছিল ক্রস করছে একে অন্যের মিছিলকে, কিন্তু কোনো উত্তেজনা নেই, কোনো রকম উস্কানি নেই। আমি বললাম যে যদি আওয়ামী লীগের থাকতে এখানে, বলো যে ওরে বাপরে বাপ, অসম্ভব ব্যাপার ছিল, সংঘাত অনিবার্য। তিনি আরো বললেন যে নির্বাচন এলে 2, 4, 5টা খুন, এটা একটা নিয়মিত ব্যাপার ছিল, এখন কিন্তু নেই। তার এর আগে একতরফা নির্বাচন হবার পরও এরকম খুনোখুনি হতো, এইবার প্রতিদ্বন্দ্বিতামূলক তীব্র। যশোরের 6টা আসনের ব্যাপারে তার ধারণা যে ভাগাভাগি হবে, এবং সেটাও হয়তো বিএনপি আরো ভালো করতে পারতো, কিন্তু বিএনপির আভ্যন্তরীণ দুর্বলতা বা সাংগঠনিক দুর্বলতা, প্রার্থী সিলেকশন, শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন, এসব মিলায় বিএনপি কিছুটা পিছায় পড়লেও ধানের শীষ তো ধানের শীষ, দলমত নির্বিশেষে তার পক্ষে একটা জোয়ার আছে। কিন্তু লক্ষণীয় যে দাঁড়িপাল্লার পক্ষেও নীরব ভোট অনেকখানি সামনে চলে এসছে, তারা এখন সরব হয়ে উঠছে। দেখেন, আমি এই বক্তব্য দিচ্ছি কোনো দলকে না, কোনো প্রার্থীকে না। আজকে আমি জানি, আজকে কালকে অনেকে সোচ্চার হবেন, একেবারে কিভাবে বদনাম করা যায় দাঁড়িপাল্লাকে, কিভাবে বদনাম করা যায় ধানের শীষকে, যা যা খুশি সবকিছু করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হলো তা না, এবারের নির্বাচনকে বিজয়ী করা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গত 3টা টার্মে নির্বাচন পরাজিত হয়েছে, ভোট পরাজিত হয়েছে। এবারের কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোট বা নির্বাচন জয়যুক্ত হইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে এবারের নির্বাচনটা হবে অন্যতম সেরা একটা নির্বাচন। বলা যায় না, সেটা কিন্তু হতেও পারে। হ্যাঁ, আপনি বলবেন যে এটা একদম পূর্ণাঙ্গ হলো না, কারণ আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ কেন নেই? এইরকম একটা পতনের পর
আওয়ামী লীগ না থাকাটা কি স্বাভাবিক না? স্বাভাবিক। এর আগে কি হলো? গণতান্ত্রিক নির্বাচনের নামে 3টা নির্বাচনে বিদেশিরা এত অনুরোধ করলো, শেষ পর্যন্ত বিএনপিকে তো নির্বাচনে রাখা যায়নি, জামাতকেও রাখা যায়নি। সেটাকে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।